আজ যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা কোনো বানানো গল্প নয়। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। আজ থেকে প্রায় ১ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। যে ঘটনাটা আজও মনে পড়লে শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। আর এই ঘটনাটা শুধু আমার সাথে নয়, আমার সাথে জড়িয়েছিল আরেকজন মানুষ, রুদ্রকুমার সাহা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। আসলে আমি টুকটাক শর্ট ফিল্ম বানাই এবং মাঝে মাঝে অভিনয়ও করি। আমাদের একটা ছোট্ট টিম আছে। আমরা খুব বড় কিছু না হলেও নিজেদের মতো করে গল্প বানিয়ে ভিডিও করি। একবার একটা হরর শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনা হয়। পরিচালক দাদা বলেছিলেন, হরর বানাতে হলে লোকেশনটাই আসল। লোকেশনটা যদি সত্যি ভৌতিক লাগে তাহলে গল্পটা অনেক বাস্তব মনে হবে। তাই আমরা ঠিক করলাম শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে শ্যুট করব। আমার সাথে ছিল রুদ্রকুমার সাহা। সে আমাদের শর্ট ফিল্মের সিনেমাটোগ্রাফার, মানে ক্যামেরার সব দায়িত্ব তার। যে জায়গাটায় আমরা গিয়েছিলাম সেটা শহর থেকে অনেক দূরে। চারপাশে প্রায় জনবসতি নেই বললেই চলে। একটা ভাঙাচোরা রাস্তা ধরে অনেকটা ভেতরে ঢুকতে হয়েছিল। যখন আমরা সেখানে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে যাচ্ছে। দূর থেকেই বাড়িটা দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। দুতলা পুরনো বাড়ি, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, জানালাগুলো ভাঙা, আর চারপাশে বিশাল বিশাল গাছ। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ সেখানে পা রাখেনি। কিন্তু সেখানে পৌঁছানোর পর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সেখানে আশেপাশে কয়েকজন গ্রামবাসী ছিল। তারা আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমরা খুব ভুল কিছু করতে চলেছি। একজন বয়স্ক লোক এগিয়ে এসে বললেন, বাবারা, এই বাড়িটার ভিতরে যেও না, সন্ধ্যার পরে তো একদমই না। আমরা প্রথমে ভেবেছিলাম লোকটা হয়তো আমাদের ভয় দেখাচ্ছে। পরিচালক দাদা হেসে বললেন, তাই নাকি? তাহলে তো আরও ভালো। এরকম একটা লোকেশন হলে মানুষ সত্যিই ভয় পাবে শর্ট ফিল্মটা দেখে। আমরা সতর্কবার্তা শুনেও পাত্তা দিলাম না। ক্যামেরা, লাইট, ব্যাগপত্র নিয়ে ঢুকে পড়লাম বাড়িটার ভেতরে। ভেতরে ঢুকিয়ে যেন অন্য এক জগতে চলে গেলাম। পুরনো ভাঙা দেওয়াল, চারিদিকে ঘন মাকড়সার জাল, মেঝেতে ধুলো আর শুকনো পাতা। কিছু কিছু জায়গায় তো ঘরের ভেতরেই ছোট ছোট গাছ জন্মে গেছে। আর একটা গন্ধ, পুরনো স্যাঁতস্যাঁতে পচা গন্ধ, যেন বহু বছর ধরে জমে থাকা অন্ধকারের গন্ধ। বাড়িটা ছিল দুতলা। আমরা ঠিক করলাম নিচতলাতেই বেশিরভাগ শ্যুট করব। শ্যুট শুরু হলো। প্রথম ২ ঘন্টা মোটামুটি ভালোই চলছিল। আমি করছিলাম ভূতের চরিত্রে অভিনয়। একটা সিনের জন্য আমাকে একটা অন্ধকার ঘরে একা বসে থাকতে বলা হয়েছিল। সিনটা ছিল পরিচালক দাদা ঘরের সামনে দিয়ে যাবে আর আমি হঠাৎ করে ঘর থেকে বের হব। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। আসলে এখানে আমাদের পরিচালক দাদাও নিজে অভিনয় করছেন। আমরা এমন দেখাতে চেয়েছিলাম যে সেই পরিত্যক্ত বাড়িতে সেই দাদা ঘুরতে এসেছে বা ভূত আছে কিনা সেটা দেখার জন্য এসেছিল, এবং তার সাথেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করবে। এটাই ছিল এই শর্ট ফিল্মের মেইন টপিক বা মেইন থিম। তাই আমাকে একাই বসে থাকতে হচ্ছিল সেই ঘরে। রুদ্রদা তখন ক্যামেরা নিয়ে অন্য ঘরে শট নিচ্ছিল। ঘরটার ভেতরটা খুব অন্ধকার ছিল। একটা ভাঙা জানালা দিয়ে সামান্য আলো ঢুকছিল। আমি চুপচাপ বসে অপেক্ষা করছিলাম কখন ডাক আসবে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই আমার অদ্ভুত লাগতে শুরু করলো। মনে হচ্ছিল আমি একা নই। ঘরের এক কোণা থেকে যেন হালকা পায়ের শব্দ আসছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। প্রথমে আমি ভাবলাম হয়তো ইঁদুর বা বিড়াল হবে, কিন্তু শব্দটা ওরকম কিছু ছিল না। ওটা যেন মানুষের পায়ের শব্দ। আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ যদি বলতাম ওরা হয়তো ভাবতো আমি ভয় পেয়ে গেছি। কিন্তু ভেতরে ভেতরে আমার অবস্থা তখন ভয়ানক। আমার বুকের ভেতরটা যেন ধরফর করে উঠছিল। হার্টবিট এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল বাইরে থেকেও শোনা যাচ্ছে। বারবার মনে হচ্ছিল কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই। কখনো কখনো মনে হচ্ছিল আমার পাশ দিয়ে কেউ হেঁটে গেল। কখনো মনে হচ্ছিল খুব কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। ঘরের বাতাসটা যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠেছিল। আমার হাতের তালু ঘেমে যাচ্ছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তবুও আমি নিজেকে বুঝিয়ে বলছিলাম,
না, এগুলো সব মনের ভুল। অভিনয়ে মন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যত সময় যাচ্ছিল আমার ভয়ের অনুভূতিটা তত বাড়ছিল। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে লক্ষ্য করছে। এভাবেই শ্যুট করতে করতে সন্ধ্যা নেমে গেল। বাড়িটার ভেতর তখন আরও অন্ধকার হয়ে গেছে। শেষের একটা সিন ছিল, একটা পুরনো টেবিলের ওপর আমাকে বসে থাকতে হবে। আমি সেই টেবিলের ওপর বসেছিলাম, কিন্তু তখন আমার মনের অবস্থা আর আগের মতো ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য অনেকগুলো চোখ আমাকে ঘিরে রেখেছে। চারপাশে নীরবতা এত ভারী লাগছিল যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একবারে আমার ঘাড়ের কাছে। আমি বারবার নিজেকে শক্ত করার চেষ্টা করছিলাম, মনে মনে বলছিলাম আর একটু, আর একটু, শ্যুটটা শেষ হলেই বেরিয়ে যাব। কিন্তু ভয়টা তখন আমার পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। হাত কাঁপছিল, পা কাঁপছিল, মনে হচ্ছিল আমি যে কোনো মুহূর্তে উঠে দৌড়ে পালাবো। ঠিক তখনই হঠাৎ অনুভব করলাম কেউ পেছন থেকে আমাকে ধাক্কা দিল। সত্যি সত্যি ধাক্কা। আমি এক ঝটকায় সামনে দুলে উঠলাম। সেই মুহূর্তে আমার পুরো শরীর যেন জমে গেল। এখনও যখন ঘটনাটা বলছি আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে। আমি দ্রুত পেছনে তাকালাম, কিন্তু পেছনে কেউ নেই। এই ধাক্কার কারণে শটটা পুরো নষ্ট হয়ে গেল। পরিচালক দাদা খুব রেগে গিয়ে আমাকে বকা দিলেন। শেষের এই সিনটা 2-3 বার করে শট নিতে হচ্ছিল। মন তখন পুরো ভেঙে গেছে। ঠিক তখনই আমি চোখের কোণ দিয়ে দেখলাম ঘরের এক কোণায় একটা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। একটা অস্পষ্ট কালো অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। সেই মুহূর্তটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার সারা শরীর কাঁপছিল, মনে হচ্ছিল এখনই দৌড়ে পালাই। কিন্তু তখনই মনে হলো না, এখন পালালে সবাই বুঝে যাবে আমি ভয় পেয়েছি। মনে সাহস এনে শেষ শটটা সামহাও দিয়ে দিলাম। শ্যুট শেষ হওয়ার পর আমি মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিলাম। ফেরার সময় আমি আর রুদ্রদা একসাথে হাঁটছিলাম। আমি অবশেষে তাকে সব কথা বললাম। সব শুনে রুদ্রদা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে যা বলল তা শুনে আমার শরীর আবার কেঁপে উঠল। রুদ্রদা বলল শ্যুট করার সময় তারও বারবার মনে হচ্ছিল তার পেছনে কেউ হাঁটছে। ক্যামেরার লেন্সের পাশ দিয়ে যেন একটা ছায়া চলে যাচ্ছিল। একবার তো সে স্পষ্ট অনুভব করেছিল তার কানের কাছে কেউ ঠান্ডা নিঃশ্বাস ফেলেছে, কিন্তু সে কিছু বলেনি, কারণ সে ভেবেছিল হয়তো তারও মনের ভুল। আমরা দুজনেই বুঝতে পারলাম সেদিন শুধু একজন নয়, আমরা দুজনেই কিছু অদ্ভুত জিনিস অনুভব করেছিলাম। পরিচালক দাদার সাথে কিছু ঘটেছিল কিনা আমরা জানি না, তিনি কখনো সে বিষয়ে কিচ্ছু বলেননি। পরে আমরা জানতে পারলাম ওই বাড়িটা নাকি সত্যি ভৌতিক বলে পরিচিত। স্থানীয় লোকেরা সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের বেলাতেও সেখানে যায় না। বাড়িতে ফিরে আমরা বড়দের কাছ থেকে প্রচণ্ড বকা খেয়েছিলাম। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এরপর একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম। আমি খুব কুকুর ভক্ত মানুষ। আমাদের পাড়ার রাস্তার কুকুরগুলোকে মাঝে মাঝে আমি খেতে দেই। আগে তারা আমাকে দেখলে লেজ নাড়ত, কিন্তু সেই ঘটনার পর আমি যখনই তাদের কাছে যেতাম তারা প্রচণ্ড জোরে চিৎকার করে উঠত। কেউ কেউ দাঁত বের করে গর্জন করত। মনে হতো যেন তারা আমাকে নয়, আমার সাথে থাকা অদৃশ্য কিছু একটা দেখছে। পরে অনেক পুজো পাঠ করার পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়েছে। কিন্তু সেই দিনের অভিজ্ঞতা আমি আর রুদ্রদা কেউ কোনোদিন ভুলতে পারবো না। কারণ সেদিন আমরা বুঝেছিলাম কিছু কিছু জায়গা আছে যেখানে শুধু ভাঙা দেওয়াল আর অন্ধকারই থাকে না, সেখানে থাকে অদৃশ্য কারো উপস্থিতি। আপনারা যদি চান আমার জীবনের আরও এমন বাস্তব অভিজ্ঞতার গল্প শুনতে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।